ওকে, তো আমরা আজকে স্ট্যাটিস্টিক্স থেকে মেশিন লার্নিং এ ট্রানজিট করব। তো আমার মেইন গোল এখানে হলো যে আপনাদের এই ট্রানজিশনটা স্মুথ করা। তো প্রিভিয়াসলি আমরা যেটা দেখছি একটু রিক্যাপ করে নিই। যে আমরা দেখছি যে স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি কেন কাজে লাগে বা কি কাজে লাগে, কি প্রবলেম সলভ করে। তো আমরা দেখছিলাম যে আমাদের ধরেন একটা সাম পপুলেশনের কোনো একটা প্রপার্টি সম্পর্কে আমাদের জানা দরকার। যেমন দেখা গেল যে এটা বাংলাদেশ, এখানে মানুষের গড় হাইট কত, এভারেজ হাইট, ধরেন এভারেজ হাইট কত বা এভারেজ ইনকাম কত, হোয়াট এভার প্রপার্টি জানতে হবে। এখন আমরা গত ক্লাসে একটু স্টেপ বাই স্টেপ দেখছিলাম যে এটা যদি আমি সব যে কোনো পপুলেশনের রিলেটেডে আমি যদি সব মানুষের কাছে যে যে শুনতে চাই, জিনিসগুলো রেকর্ড করে তারপরে অ্যাভারেজ করতে চাই, তাহলে এটা নট রিয়েলিস্টিক। এই জন্য আমরা কি করি, আমরা একটা স্মল পোর্শন নিই যেটা আর কি আমরা অ্যাফোর্ড করতে পারবো। দ্যাট মিনস আমার যে রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স বলেন বা টুলস আছে যেমন সার্ভে করার, তো সেই রিসোর্সগুলা নিয়ে আমরা যতগুলা মানুষের কাছে পৌঁছাইতে পারবো ডেটা কালেকশনের জন্য, তো ততগুলা এই পোর্শনটাকে বলতেছি আমরা হলো স্যাম্পল। স্যাম্পল আর এই টোটালটা হলো পপুলেশন। তো স্যাম্পলের থেকে আমরা একটা এভারেজ বের করি। ধরেন আমি এভারেজ কোনো প্রপার্টি বের করতেছি, হাইট। তো এভারেজ বের করি, এই এভারেজটাকে আমরা প্রজেক্ট করি, বলি যে এইটা পপুলেশনের একটা এভারেজ। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক। আর যদি আমি পপুলেশনের সবার কাছ থেকে নিয়ে হিসাব করতাম, তাহলে ওই জিনিসটাকে বলা হইতো প্যারামিটার। ওকে, এই জিনিসটাকে বলা হলো প্যারামিটার। প্যারামিটার মানে হলো আপনার অ্যাবসোলুট ভ্যালু। মানে কোনো একটা, যেমন ধরেন একটা ফাংশনে আমরা যখন দেই যে প্যারামিটার 1, প্যারামিটার 2, এই ভ্যালুগুলা জাস্ট ওই ভ্যালুর জন্যই প্রযোজ্য। ওটা অ্যাবসোলুট ভ্যালু, এটার কোনো নড়চড় নাই, এরকম। তো এটা হলো যে প্যারামিটার, কিন্তু এগুলো হলো স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স আমাদের কি দেয়, একটা সামারি দেয়। একটা সামারি দেয় কিসের সম্পর্কে, সাম পপুলেশন সম্পর্কে আমাদের একটা সামারি দেয় ভায়া স্যাম্পলিং। ওকে, সুতরাং স্যাম্পলিংটা খুব ইম্পর্টেন্ট। ভায়া স্যাম্পলিং বলা যায় না, ভায়া স্যাম্পল। আর এই স্যাম্পল কালেক্ট করার প্রসেসটা হলো স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং যত ভালো হবে, দ্যাট মিনস স্যাম্পলিং মানে হলো ডেটা কালেকশন। তো ডেটা কালেকশন যত ভালো হবে, আমার সামারি তত ভালো হবে। ওকে, তো এটা গেল আমার স্ট্যাটিস্টিক্স। এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন আছে? আমার এতটুকু বুঝলেই হবে যে স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি কি করতেছে। আচ্ছা, যদি না থাকে তাহলে আগাই। তো স্ট্যাটিস্টিক্স এই সামারি বের করার জন্য ও বিভিন্ন রকম ধরেন টেকনিক বা মেথড ডেভেলপ করছে, যেগুলো আমাদের মেশিন লার্নিং এ লাগে। তো মেশিন লার্নিং এ লাগে, তার আগে দেখি যে মেশিন লার্নিং আসলে কি করার চেষ্টা করতেছে। তো আমি দুইটা সেম জিনিস ড্র করি, ধরেন সেম পপুলেশন। তো এখান থেকে আমি একটা স্যাম্পল নিলাম, আমি এখান থেকে একটা স্যাম্পল নিলাম। তো এইটাকে বলতেছি আমি স্ট্যাটস এর জন্য, আর এটাকে বলতেছি মেশিন লার্নিং এর জন্য, এমএল এর জন্য। তো দুই ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করে। স্ট্যাটিস্টিক্স তো দেখলাম কি সলভ করে, সে একটা সামারি দেয়। ধরেন এখানে কিছু পিপল আছে, তার একটা সামারি দিল, কিন্তু সে ইন্ডিভিজুয়াল লেভেলে কোনো প্রেডিকশন করতে পারে না। ইন্ডিভিজুয়াল লেভেলের ইনফরমেশন নিয়ে সে অ্যাকচুয়ালি একটা সামারি দেয়। কিন্তু আমি যদি ধরেন আমি বললাম যে আমার কাছে কিছু ডেটা আছে যে এজ ভার্সেস ইনকাম, এটা খুব ইজি একটা এক্সাম্পল বোঝার জন্য। তো এজ ভার্সেস ইনকাম 30, মেবি দেখা গেল যে 100K, দেখা গেল 40, মেবি দেখা গেল যে 150K, এরকম আছে। তো আমি যদি বলি এখন যে বাংলাদেশের অ্যাভারেজ ইনকাম কত, স্ট্যাটিস্টিক্স ওইটা আমাকে দিতে পারে। বাট আমি যদি বলি যে এই পপুলেশনের এখানে একটা পার্সন আছে যার মেবি দেখা গেল যে এজ 55, যে হয়তো এই স্যাম্পলিং এ আছে অথবা নাই সেটা আমি জানি না, তার ইনকাম কত, হোয়াট ইজ দ্য ইনকাম অফ দ্যাট পার্সন। তো এইটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে না। এটা হলো স্ট্যাটিস্টিক্স এর লিমিটেশন। ওইখানে এসে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং আমাদের লাগে। তাহলে স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি প্রেডিকশন করতে পারে না। স্ট্যাটিস্টিক্স সামারি দেয়, প্রেডিকশন করে না। প্রেডিকশনের কাজটা এমএল করে। এমএল অ্যাকচুয়ালি প্রেডিকশন করে ইন্ডিভিজুয়াল লেভেলে। এই প্রেডিকশনের জন্য ওই স্ট্যাটিস্টিক্স এর সামারি কাজে লাগাইতে পারে, ওই স্ট্যাটিস্টিক্স এর যে মেথডগুলো আছে সেগুলো কাজে লাগাইতে পারে। বাট ওর পাওয়ার হলো যে আমার কাছে ধরেন এই স্যাম্পলটা নিয়ে আমি মেশিন লার্নিং অ্যাপ্লাই করছি এর উপরে। এইখানে কি করছি, এইখানে আমি স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করি এইখানে।
এখানে কি করছি, মেশিন লার্নিং অ্যাপ্লাই করি। তো মেশিন লার্নিং এর টেকনিক আমি যদি অ্যাপ্লাই করি, তখন এই স্যাম্পলের উপরে যদি আমি অ্যাপ্লাই করি, তখন এই পপুলেশনের যে কোনো পার্সনের জন্য, দেখা গেল যে আপনি যদি এজ ইনপুট দেন, ওই মেশিন লার্নিং এর কাছে এজ দেন, কিভাবে দেবো এটা পরে, তাহলে ইনকামটা আপনাকে দিতে পারে। ওই জায়গাটা হলো আপনার স্ট্যাটিস্টিক্স ল্যাক করে। ওকে, স্ট্যাটিস্টিক্স জাস্ট একটা অ্যাগ্রিগেট সামারি দেয়, মেশিন লার্নিং ইন্ডিভিজুয়াল লেভেলে প্রেডিকশন দেয়। ইন্ডিভিজুয়াল বলতে স্ট্যাটিস্টিক্সে কি আছে আমরা জানি যে এই একটা পপুলেশন যেই মানুষ বা থিং বা ইনস্টিটিউশন বা কনসেপ্ট যেটাগুলো নিয়ে এই জিনিসগুলো নিয়ে গঠিত হয়, সেটা হলো ইন্ডিভিজুয়াল। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা বা একাধিক হইতে পারে। এই যে বলতেছি যে একটা প্রপার্টি নিচ্ছে আর একটা প্রপার্টি সম্পর্কে প্রেডিকশন করতেছে। তো এই যে প্রপার্টিগুলো নিচ্ছে এগুলো ফিচার বা ইনপুট ফিচার বলতে পারেন, আর যেটা প্রেডিকশন করতেছে এটা হলো টার্গেট বা লেভেল, টার্গেট ভেরিয়েবল বা লেভেল। নেমিংটা অত ইম্পর্টেন্ট না, কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা বুঝলাম যে কোথায় অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করে, যে স্ট্যাটিস্টিক্স সামারাইজ করে, কিন্তু সে ইন্ডিভিজুয়াল লেভেলে প্রেডিকশন করে না। মেশিন লার্নিং সে ইন্ডিভিজুয়াল লেভেলে প্রেডিকশন করতে পারে, এবং সেই প্রেডিকশনের জন্য সে স্ট্যাটিস্টিক্সের টুলসগুলোর হেল্প নিতে পারে, স্ট্যাটিস্টিক্সের কনসেপ্টগুলোর হেল্প নিতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা একটু দেখেন। হাই লেভেল একটা যে স্ট্যাটিস্টিক্স আর মেশিন লার্নিং এর একটা ডিফারেন্স। হ্যাঁ কৌশিক ভাই বলেন। কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নেই। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে এইবার দেখি তাহলে আমরা মেশিন লার্নিংটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, আমরা দেখলাম যে কেন এই জিনিসটা কেন আমাদের প্রয়োজন, এটা বুঝতে পারছি যে কি আমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে, কিভাবে করতেছে, মেইন হলো কি না কিভাবে করতেছে। আচ্ছা, আমরা দুইটা জিনিস দেখছি, কি আর কেন। স্টার্সের লিমিটেশন আছে, এই জন্য মেশিন লার্নিং। মেশিন লার্নিং কি করে, সেগুলো জাস্ট প্রেডিকশন করে, ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুট প্রেডিকশন করে। এখন দেখবো যে এই জিনিসটা কিভাবে তাকে দিয়ে করাই। তো এটা বোঝার জন্য আমরা একটু পিছনে যাব, মানে খুব মানে এখন স্টার্সটা বাইরে রাখবো একটু, আমরা ম্যাথমেটিক্সের দিকে যাবো আস্তে আস্তে। অ্যাকচুয়ালি মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স বলেন বা ডিপ লার্নিং বলেন, যেইটাই বলেন, ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লাইড ম্যাথ, আর কিছু না। ম্যাথ নাম্বার নিয়ে কাজ করে, মেশিন লার্নিং ডেটা সায়েন্স এরাও নাম্বার নিয়ে কাজ করে। ওকে, আর এখন এটার ব্যাখ্যা করতেছি না, গত ক্লাসে বলছিলাম যে কেন আমি ওই যে ডেফিনেশনগুলো ধরেন, এআই রুল বেসড, তারপরে হলো যে আপনার এআই দুই ধরনের, রুল বেসড আর হলো ডেটা ড্রিভেন। তো মেশিন লার্নিং কিন্তু ডেটা ড্রিভেনের মধ্যে, কেন কিভাবে ওটা প্রিভিয়াস ক্লাসে আমাদের বলা আছে। ওকে, ওই যে একটা এক্সাম্পল দিছিলাম যে শপিং করতে যাওয়ার এক্সাম্পল মেবি, যাই হোক। এখন আর এই জিনিসগুলো আপনারা একটু দেখেন, মানে একটু দেখেন বলতে একটু স্টাডি করেন, কারণ এগুলোর উপরে আপনাদের হয়তো ছোট কুইজ বা শর্ট অ্যান্সারের আমি এক্সাম নিব পরে। ওকে, তো সেটা আপনারা একটু দেখেন, জিনিসগুলো আপনাদের ইন্টারভিউ তো লাগতে পারে। বিভিন্ন সময় ইন্টারভিউতে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এ আপনাকে ভেরিফাই করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হলো থিওরিটিক্যাল কোশ্চেন করা। ওকে, কোডিং মেশিন লার্নিং এর অল্প এবং ইজি। আচ্ছা, তো এবার দেখি। তো ধরেন আমরা একটা এক্সাম্পল নেই, স্টুডেন্টের কিছু ডেটা, এটা ইমাজিনারি ডেটা আমরা নেই, স্টুডেন্টস ডেটা। এখানে আমাদের একটা ইনপুট, আর ইনপুটগুলোকে ইউজুয়ালি এক্স, আউটপুটগুলোকে ইউজুয়ালি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো আমার যদি একটা ইনপুট থাকে, বললাম যে শুধু এক্স, আর একটা আউটপুট থাকে বললাম ওয়াই, এবং ইনপুটটা বললাম যে একটা স্টুডেন্ট তার অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ কত। রঞ্জু ভাইদের সময় আমাদের ক্যাম্পাসে মনে হয় অ্যাটেন্ডেন্সের কড়াকড়ি ছিল না, আমাদের সময় ভাই জানেন কিনা, আমাদের 60% অ্যাটেন্ড না হইলে কিন্তু পরীক্ষা দিতে দিত না, মোস্ট লেখা দিতে হইতো। তো এরকম ধরেন যে আপনি মেবি, আমাদের সময় ছিল ভাইয়া, ভাইয়া আমাদের সময় ছিল। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় তাহলে মাঝখানে কিছুদিন মনে হয় অফটাও ছিল কিনা, কারণ আমরা যে শুনলাম যে এই জিনিসটা নতুন করে আবার চালু হয়েছে, তাহলে মনে হয় মাঝখানে অফটাও থাকতে পারে। আচ্ছা, তো দেখেন, কারণ দেখা গেল যে অ্যাটেন্ডেন্স আছে 40%, আমরা ধরে নিই ওইরকম ওইটা বাদ, মানে 60% সিস্টেম বাদ, যে কেউ যদি 40% ক্লাস অ্যাটেন্ড করে, দেখা গেল যে
প্রাইভেটের কোনো নিয়ম নাই, একটা আইডিয়াল একাডেমিক সিচুয়েশনে তাকে ক্লাস করতে হবে, ক্লাস করে কোনো গাইড বুক নাই, ক্লাসে স্যার যে লেকচার দিবে ওইটার উপর ডিপেন্ড করে তাকে পরীক্ষা দিতে হবে। তো জানলো যে 40% যদি ক্লাস অ্যাটেন্ড করে মেবি সে মার্কস পাইছে দেখা গেল যে 50 মার্কস পেয়েছে 50। তারপর দেখা গেল যে সে যদি 45% ক্লাস অ্যাটেন্ড করে, আচ্ছা এখানে এক জিনিসটাকে আরেকটু ইজি করে দিয়ে রিগ্রেশনে পরে আসি। সে যদি দেখা গেল যে 40% ক্লাস করে তাহলে সে দেখা গেল পাস হয়েছে, আর যদি দেখা গেল 45% করে সে পাস হয়েছে, আবার দেখা গেল যে কেউ 30% করলে সে ফেল হয়েছে। এখন সবসময় যে তার মানে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে 40 নিচে থাকলে মেবি সে ফেল হইতে পারে, কিন্তু সামটাইমস দেখা গেল যে কেউ খুব ভালো স্টুডেন্ট সে 35% ক্লাস করে পাস হয়েছে। তো দ্যাট মিনস কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই বা কোনো থ্রেশহোল্ড পয়েন্ট নেই যে এত উপরে পাইলে সে পাস করে, এত উপরে অ্যাটেন্ড থাকলে সে পাস করবে বা এত নিচে থাকলে সে ফেল করবে, এরকম কোনো ইয়ে নাই ডেটার মধ্যে, ওইরকম কোনো প্যাটার্ন নাই। ডেটাটা আমাদের সিমিংলি আরবিট্রারি মনে হচ্ছে আমাদের কাছে। এখন এইটা দিয়ে যদি আমরা একটা মডেল, মেশিন লার্নিং মডেল বানাইতে চাই, যে একটা মডেল সে ইনপুট নিবে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এবং সে প্রেডিক্ট করার চেষ্টা করবে, আউটপুটে সে দেওয়ার চেষ্টা করবে সে পাস করছে অর ফেল করছে, পি অর এফ, পাস অর ফেল। তো এই জিনিসটা করার জন্য তাহলে আমার যদি আমি রুল বেসড করতে চাইতাম, রুল বেসড, আপনাদের খেয়াল আছে মনে হয়, আশা করি, না থাকলে প্রিভিয়াস ক্লাসে দেখে নিও। যদি আমি রুল বেসড করতে চাইতাম তাহলে এরকম একটা থ্রেশহোল্ডিং পয়েন্ট আমাদের থাকা লাগবে এই সিচুয়েশনে, ইফ মার্কস বা অ্যাটেন্ডেন্স দেখা গেল যে গ্রেটার দেন আর ইকুয়াল মেবি 40%, দেন পাস এলস ফেল। ওকে, তো তাহলে এখানে দেখেন যে রুল থাকতে গেলে আমাকে একটা সলিড বাউন্ডারি কন্ডিশন বা সলিড একটা, প্রথমে দেখে একটা বাউন্ডারি থাকতে হবে, সলিড একটা বাউন্ডারি থাকতে হবে। যদি আমি দুইটা জিনিসের মধ্যে ক্লাসিফাই করি, পাস আর ফেল ক্লাসিফাই করি, তাহলে আমাকে আমার এরকম একটা থ্রেশহোল্ড পয়েন্ট থাকতে হবে যদি আমি রুল অ্যাপ্লাই করতে চাই। এবার আমরা ওই যেটা আগে বলতেছিলাম ওইটা করি, যে ধরেন আমার কাছে সেম ডেটা আছে, এক্স এ আছে 40, 45, মেবি 50, 35, এরকম, সরি 30, 35 এরকম ডেটা আছে, আর এইখানে আছে কত মার্কস পাবে। প্রবলেম কিন্তু ডিফারেন্ট। প্রথম প্রবলেমটা কি? প্রথম প্রবলেমটা ছিল যে তার অ্যাটেন্ডেন্স এত পার্সেন্ট হলে, অ্যাটেন্ডেন্স ইন পার্সেন্টেজ, আর এটা হলো পাস আর ফেল। তো তার অ্যাটেন্ডেন্স ইন পার্সেন্টেজ কত হইলে সে পাস করবে বা ফেল করবে। যদি এইখানে কোনো নন থ্রেশহোল্ড থাকে যে সে আপনার 40%-এর উপরে অ্যাটেন্ড থাকলে সে পাস করবে, এটা তাহলে রুল বেসড করা যায়। আবার দেখা গেল কি যে সে এত অ্যাটেন্ড থাকছে এবং সে কত মার্কস পাবে। তো দেখা গেল যে 40% অ্যাটেন্ড থাকলো সে মেবি 60 মার্কস পাইলো, 45% অ্যাটেন্ড থাকলো সে মেবি 65 পাইলো, তারপর দেখা গেল যে 30% অ্যাটেন্ড থাকলো সে মেবি এখান থেকে 50 পাইলো, 35% থাকলে সে 55 পাইলো। এখন আমি যদি ধরি যে 60 আমার পাস আর ফেল, তাহলে দেখা যায় কি যে 30 পর্যন্ত, মানে 35 পর্যন্ত, সরি 35 না, 40 পর্যন্ত পাইলে সে কিন্তু পাস ফেল হচ্ছে। দ্যাট মিনস আমাদের প্রিভিয়াস কন্ডিশনটা ঠিক থাকতেছে। কিন্তু আমি যদি জাস্ট মার্কসের হিসেবে দেখি, এটা জাস্ট ডেটা সিঙ্ক রাখার জন্য আমি দিছি, তো আমি যদি মার্কসের হিসেবে দেখি তাহলে কিন্তু এখানে একটা রিলেশনশিপ আছে যে আপনার কত মার্কস পাবে। দেখা গেলো এটা মার্কস ইকুয়ালস অ্যাটেন্ডেন্স যেটা আছে, ধরেন অ্যাটেন্ডেন্স এ প্লাস আপনার তার থেকে একটা বেস অ্যাটেন্ডেন্স আছে, ধরেন বেস অ্যাটেন্ডেন্স হলো 40, তার থেকে সে যত এক্সট্রা অ্যাটেন্ড থাকবে তত তার মার্কস হয়েছে। জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আমি যদি বলি বেস অ্যাটেন্ডেন্স 40 এবং সে যদি 45% থাকে তাহলে এক্সট্রা আছে 5%। তো বেস অ্যাটেন্ডেন্স থাকলে সে হলো, এখানে আমি একটা ইকুয়েশন ভুল করছি, সরি আমাকে একটু করতে দেন, সে 60 পাবে। বেস অ্যাটেন্ডেন্স না, এটা হলো বেস মার্ক, সে 60 পাবে। যদি সে 40% থাকে তাহলে 60 পাবে, আর তার উপরে প্রত্যেক অ্যাটেন্ডেন্সের জন্য 1 মার্ক করে পাবে। জিনিসটা বোঝার চেষ্টা করেন যে সে যদি 40% অ্যাটেন্ড থাকে, দ্যাট মিনস বেস অ্যাটেন্ডেন্সের জন্য তার একটা বেস মার্ক 60, তারপরে প্রত্যেকটা অ্যাটেন্ডেন্সের জন্য তার 1 মার্ক করে বাড়বে। দ্যাট মিনস
যদি সে 45% অ্যাটেন্ড থাকে তাহলে সে 65 পাবে, যদি সে 30% অ্যাটেন্ড থাকে তাহলে 60 মাইনাস 5 10 পাবে, আর যদি সে 35% থাকে তাহলে 60 মাইনাস 5 পাবে। মিলাই দেখেন এইখানে আপনার মার্কস তার ক্যালকুলেট হবে, সে যদি 40% অ্যাটেন্ড থাকে তাহলে সে 60, আর তার উপরে যত সে হলো আপনার এক্সট্রা থাকবে, দ্যাট মিনস আমি যেই বললাম যে ধরেন এক্স, যতটা এক্সট্রা থাকলো সেটাকে সে পাচ্ছিল এক এক করে বেশি পাচ্ছে। ওকে, তো এটার ফিক্সড রুল, কিন্তু এটা কিন্তু রিয়েলিস্টিক না। এখানে এক্সটা দেওয়া হয়েছে, তো ধরেন বেস প্লাস এক্স দিলাম, হ্যাঁ, যেটা হলো বেস প্লাস এক্স, বেস হলো 40 আর এক্সট্রা যত থাকবে তত হলো তার এক্স। দ্যাট মিনস বেজের উপরে সে যত যত পার্সেন্ট উপরে থাকবে অ্যাটেন্ডেন্সে তত পার্সেন্ট সে হলো মার্কস বেশি পাবে, তত মার্কস বেশি পাবে। সিম্পল রুল। তো দ্যাট মিনস এইখানে একটা রুল আছে। তাহলে আমি যদি বলি যে নতুন একটা স্টুডেন্ট আসলো, তার অ্যাটেন্ডেন্স হলো 75%, তাহলে অ্যাকচুয়ালি তার মার্কস কত হবে? তাহলে এই রুলে আমরা ইনপুট করে দিতে পারি 60 প্লাস কত, এখানে কত মার্কস হবে আমার বলেন তো, এনিওয়ান? রুলটা বুঝতে পারছেন? জটিল হয়ে গেলে আবার 15 যোগ হবে না? 15 এক করে যোগ হলে কত যোগ হবে আমাকে বলেন তো? 15। না, আমি বলছি বেজ অ্যাটেন্ডেন্সের উপরে যত বেশি থাকবে তত মার্কস যোগ হবে বেজ মার্কসের উপর। 35 যোগ হবে না? 75% সে অ্যাটেন্ড থাকছে, বেজ অ্যাটেন্ডেন্স 40, তাহলে 75 মাইনাস 40 হলো আপনার 35, সেটা হলো বেজ মার্কসের সাথে যুক্ত হবে। ক্লিয়ার এটা? জি, আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে রুলসগুলো, তাহলে রুলসগুলো জটিল করার ইন্টেনশনালি একটা কারণ আছে। তো দেখেন রিয়েল ওয়ার্ল্ড সিনারিওগুলো আমরা যদি প্রেডিক্ট করতে চাই তাহলে আমাদেরকে এরকম কমপ্লেক্স রুল ফিগার আউট করতে হবে। এখন আদতেও কি এই রুলসগুলো থাকে রিয়েল লাইফে? আদতেও কি রুলসগুলো থাকে? দেখা গেল যে 35 যে হলো 30% ক্লাস অ্যাটেন্ড করছে সে দেখা গেল যে মেবি 55 পাইছে, আর যে দেখা গেল 35% অ্যাটেন্ড করছে সে দেখা গেল 50 পাইছে। দ্যাট মিনস এরকম ফিক্সড রুল এরকম রিয়েল সিনারিওতে পাওয়া যায় না। সেই কারণে আমরা যেমন আগেরটার ক্ষেত্রে বলি যে এখানে যদি 35% পেয়ে সে ফেল করে এবং 30% পেয়ে পাস করে, তাহলে তো আপনার এই রুলটা খাটে না যে ইফ অ্যাটেন্ডেন্স ইজ গ্রেটার দেন 40 দেন পাস। এখানে কিন্তু রুলটা খাটে না। তো আমার মূল এখান থেকে যে সামারি, যদি এক্সাম্পলগুলো ডিফিকাল্ট লাগে সমস্যা নাই, তো এখান থেকে সামারি হলো যে এভরিডে ডেটার জন্য, রিয়েল ওয়ার্ল্ড ডেটার জন্য এই এক্স আর ওয়াই এর রিলেশনশিপটা নট ওয়েল ডিফাইন্ড। আমি একদিন ইমেজ দিয়ে বোঝাইছিলাম, তো আজকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো এইখানে জাস্ট দুইটা ডেটা, তাই এত ডিফিকাল্ট হয়ে গেল। আর চিন্তা করেন যখন ধরেন আপনার হান্ড্রেডস অফ এক্স আছে, 100টা ফিচার আছে, তখন এই রিলেশনশিপটা কত জটিল হইতে পারে, তখন এই রিলেশনশিপটা কত জটিল হইতে পারে। দ্যাট মিনস আমরা রুল বেসড এআইটা অ্যাকচুয়ালি নট ফিজিবল রিয়েল ডেটার ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম, কারণ আমাদের এরকম প্রিডিফাইন্ড রুল লাগবে, কিন্তু সেই প্রিডিফাইন্ড রুলগুলো অ্যাকচুয়ালি আমরা জানি না মোস্ট অফ দ্য টাইম। আমাদের এরকম কোনো নোন নলেজে নাই যে এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকলে সে পাস হবে, বা এরকম তার 1% অ্যাটেন্ডেন্সের জন্য তার 1 মার্ক করে বাড়বে। ওকে, তো দ্যাট মিনস রুল বেসড এআইটা অ্যাকচুয়ালি নট ফিজিবল অল দ্য টাইম। তো এই জন্য আমরা মেশিন লার্নিং এ যাই। ওকে, তো এটা গেল হোয়ের আরেকটা সাইড, মানে যেটা ডিপেন্ড বা মেশিন লার্নিং এ। এবার দেখি তাহলে এই এক্সাম্পল গুলো কাজে লাগাই আমরা একটু মেশিন লার্নিংটা বোঝার চেষ্টা করি। এরপরেও কি আর কোনো কোশ্চেন আছে মেশিন লার্নিং অ্যাকচুয়ালি এ পর্যন্ত নিয়ে? এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে বলেন? এনিথিং? না বুঝলে বলবেন, কোশ্চেন থাকলে বলবেন প্লিজ। আচ্ছা, এবার দেখি তাহলে। ও আচ্ছা, আর আপনারা তো মানে আমি বলছিলাম যে মেশিন লার্নিং কেমনে কাজ করে, কিন্তু আমার ওই ডেটা ড্রিভেন পড়াইতে পড়াইতে মনে হলো যে আরেকটু দিয়ে দিই, এই জন্য দিলাম। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হলো যে আমরা এবার এই এই এক্সাম্পলটা নিয়েই একটু
ভাবার চেষ্টা করি। ধরেন আমাদের কাছে, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করি, এই যে ধরেন রিয়েল ওয়ার্ল্ড সেটিংয়ে এরকম কোনো রিলেশনশিপ তো থাকে না মনে হয়, আপনাদের কি মনে হয় যে এরকম রিলেশনশিপ তো থাকে না মনে হয় যে পাস আর অ্যাটেন্ডেন্সের মধ্যে, থাকে কি? মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, মানে যেগুলো এক্সপেরিমেন্টালি প্রুভড, এরকম জিনিস ছাড়া তো আর আমাদের মানে ডেইলি লাইফে এরকম কোনো ফিক্সড রিলেশন দেখি না। আচ্ছা, এটা ওয়ান কোশ্চেন ভাই, এটা অবশ্যই ঠিক। আমার পার্টিকুলার কোশ্চেনটা হলো যে এটা কেন ভ্যালিড একটা অ্যাজাম্পশন না, কেন না, মানে ডেটা দেখে আমাদের কেন মনে হচ্ছে মানে থাকে না, ঠিক আছে, কিন্তু এই এই যে টার্মটা থাকে না, ধরেন আচ্ছা বেশি দীর্ঘায় না করি, যে থাকে না এই জিনিসটাকে আমরা ডিটারমাইন করি কোরিলেশন। আপনাদের যদি আগে জানা থেকে থাকে কোরিলেশন ইয়ে যে জিনিসটা, যে এই কোনো ডেটার সাথে কোনো ডেটার অ্যাকচুয়ালি এই ডেটাটা ওই ডেটার উপর ডিপেন্ডেন্ট কিনা, ধরেন এই ওয়াই এই এক্স এর উপর ডিপেন্ডেন্ট কিনা। এখন আমরা একটা রিয়েল মানে সলিড কংক্রিট একটা আইডিয়া পাইলাম যে এখানে যে অ্যাকচুয়ালি এই অ্যাটেন্ডেন্স আর মার্কসটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট না, এদের মধ্যে ডিপেন্ডেন্সি নাই, ওইটাকে আমরা কোরিলেশন বলে থাকি। এটা কিন্তু একটা স্ট্যাটস টার্ম যেটাকে আমরা মেশিন লার্নিং এ ইউজ করে থাকি। ওকে, জাস্ট সাইড নোট। ওকে, আচ্ছা এখন দেখি ভাইয়া, এটা একটু রিপিট করা যাবে রিভিউ। কোরিলেশনের বিষয়? আচ্ছা কোরিলেশন বলতেছি যে ধরেন যেমন ধরেন আমরা ধরলাম এজের সাথে ইনকামের হয়তো বা একটা কোরিলেশন আছে, আমরা এজ জানলে কিছুটা ইনকাম মেবি প্রেডিক্ট করতে পারি একটা মানুষের, কিন্তু দেখা গেল যে যে সে কত পার্সেন্ট ক্লাসে অ্যাটেন্ড হয়েছে তার সাথে তার মার্কস, এইটার হয়তো এইটা দিয়ে তা প্রেডিক্ট করা যায় না, এইটা দিয়ে ইউজুয়ালি প্রেডিক্ট করা যায় না। এই জিনিসটা হলো যে মানে দ্যাট মিনস এই মার্কসটা ইউজুয়ালি অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে না, এই জিনিসটাকে আমরা কোরিলেশন দিয়ে মাপি যে একটা ওয়াই একটা এক্স এর উপরে কতটা ডিপেন্ডেন্ট, কতটা ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্সি মেজার করে যে ওয়াই এর প্রেডিকশনের জন্য এক্স কতটা ইউজফুল। বুঝা গেল জিনিসটা? যেমন ধরেন আমি যদি বলি একটা স্টুডেন্ট কত ঘন্টা স্টাডি করে, স্টাডি আওয়ার, মেবি সে পার ডে 10 ঘন্টা, কেউ করে 1 ঘন্টা, তো এইখান থেকে সে পাস আর ফেইলে তার হয়তো একটা কোরিলেশন থাকতে পারে। কিন্তু ওই স্টুডেন্ট কি খায়, বা সে দেখা গেল যে 2 বছর আগে সে কোথায় গেছিল, ঘুরতে গেছিল, এই ইনফরমেশনটা কিন্তু এই পাস ফেল ডিটেকশনের ম্যাটার করে না খুব একটা। এটাই বুঝাইতে চাচ্ছি যে সব ফিচার প্রেডিকশনের জন্য ইউজফুল না। এখন কোনটা কতটা ইউজফুল এটা আমরা ডিটারমাইন করি কোরিলেশন দিয়ে, বা ইউজফুলনেসটা হলো কোরিলেশন। বুঝলেন? জি, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা জাস্ট যেহেতু এটা রিফ্রেশ হচ্ছে, আমি অ্যাজিউম করতেছি আপনাদের একটা নলেজ আছে স্ট্যাটিস্টিক্স এর, এই জন্য আমি জাস্ট একটু হাই লেভেল ওভারভিউ দিয়ে যাইতে চাচ্ছি, কারণ এই জিনিসগুলো আমার পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো এবার আমরা বলছিলাম যে আমাদের যে এক্সাম্পল ছিল, ওই এক্সাম্পল দিয়ে আমরা একটু প্রেডিক্ট করার চেষ্টা করব। তো ধরেন আমরা এখন অন্য একটা ইস্যু আসি, যে ধরেন আমাদের এটা ধরে নিই আপাতত যে তার স্টাডির সাথে তার স্টাডি আওয়ার কত ঘন্টা পড়ছে, এর সাথে তার ধরেন কত মার্কস পাইছে এক্সামে, এটার একটা রিলেশনশিপ আছে। স্টাডির সাথে কত মার্কস পাইছে এটা একটা রিলেশনশিপ আছে, যে আপনি যত বেশি পড়বেন হয়তো আপনি ততটা মার্কস পাবেন। তো এখানে আমার এখন আমি কোনো নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করব না, আমি জাস্ট সিম্বলিক ভ্যালু ইউজ করতেছি। তো ধরেন আমার কাছে কয়েকটা এক্স আছে, আর কয়েকটা ওয়াই আছে। এখন সবগুলো তো একরকম দেখতে। এখন এটা হলো একজনের ডেটা, এটা একজনের ডেটা, এটা একজনের, এটা একজনের। তো আমরা এটা কিভাবে বুঝবো? এটা বুঝি আমরা নোটেশনের মাধ্যমে। তো আমি কিছু নোটেশন ইন্ট্রোডিউস করবো, ডেটার নোটেশন। তো এগুলাকে এই সুপারস্ক্রিপ্ট দিয়ে প্রকাশ করা হয় মেশিন লার্নিং এ। ওকে, ধরেন 4টা ডেটা আছে, দ্যাট মিনস 4টা স্টুডেন্টের ডেটা, এবং এটা কিন্তু এক্সপোনেন্ট না, এটা হলো এক্স এর উপরে একটা নাম্বার এরকম। ইউজুয়ালি আমরা জেনারেলি বুঝাইতে ইউজ করি, ধরেন আইতম স্টুডেন্ট, আইথ আপনার হলো স্যাম্পল বা ডেটা, এই প্রত্যেকটাকে একটা স্যাম্পল বলা হয় বা ডেটা পয়েন্ট, স্যাম্পল অর ডেটা পয়েন্ট। ওকে, এক একটা স্যাম্পল আর ডেটা পয়েন্ট। এইখানে একটু কনফিউজড হয়ে যাবেন,
আগে যেহেতু বলছি স্যাম্পল মানে অনেকগুলা ইন্ডিভিজুয়ালের সমষ্টি, তো মেশিন লার্নিং আর স্ট্যাটিস্টিক্স সবসময় সেম মানে কোইনসাইড করে না। যেমন স্যাম্পল বলতে স্ট্যাটিস্টিক্সে অনেকগুলা ইন্ডিভিজুয়ালের গ্রুপ বোঝায়, স্যাম্পল বলতে ইউজুয়ালি মেশিন লার্নিং আমরা ইউজ করি যে একটা স্যাম্পল, দ্যাট মিনস একটা ডেটা পয়েন্ট। তো এই জিনিসগুলো কিছু নোয়ান্স আছে, মেশিন লার্নিং পড়তে গেলে দেখবেন যে টার্মিনোলজিগুলো খুব সবসময় ইনটুইটিভ না, তো এগুলো জানা থাকা ভালো। হ্যাঁ, ধরেন একটা ডেটা পয়েন্ট, ধরেন আইথ স্যাম্পলের ফিচার এক্স আই উপরে সুপারস্ক্রিপ্ট দিয়ে আর ওয়াই আই উপরে সুপারস্ক্রিপ্ট দিয়ে, ওকে, এটা ইন্ট্রোডিউস করলাম। এখন এইটা দিয়ে যদি আমি একটা মডেল ট্রেন করাইতে যাই, মেশিন লার্নিং মডেল, ধরেন সামথিং এখানে আছে একটা, এখানে আমাদের একটা ইনিশিয়াল মডেল দিতে হয়। মডেল কি জিনিস? মডেল হলো একটা অ্যাপ্রক্সিমেট রুল, যেমন রুল আমরা এখানে ইউজ করছি, এই যে m ইকুয়াল 60 প্লাস x। ধরেন রুল বেসড একটা সিস্টেম থাকতো যেটা আমরা ফিক্সড রুল জানি, এইটা হলো ধরেন একটা মডেল। এখন আমি এই মডেলটাকে একটু কমপ্লেক্স করি, যে দেখা গেল যে আপনার ওই রিলেশনশিপটা, মডেল বলতে ওই রিলেশনশিপটা, অ্যাকচুয়ালি মডেল যে একটা রিলেশনশিপ। এখন আমাকে ইনিশিয়ালি বলে দিতে হয়, এবং একটু আমি বলছি কোরিলেশন। এখন কোরিলেশন অ্যাকচুয়ালি এরকম হয় যে ধরেন আমার এইখানে x আছে, এখানে y আছে, তো এরকম একটা লাইন, দ্যাট মিন্স y x এর উপরে ডিপেন্ড করে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এইখানে যদি আমি কয়েকটা পয়েন্ট দেখি, তাহলে এইগুলো হলো আমার সেই ডেটা পয়েন্ট, এগুলো হলো আমার সেই ডেটা পয়েন্ট। বা আমি আরেকটু ভালোভাবে লেখার চেষ্টা করি, ইরেজার করে গেল আসলে। হ্যাঁ, তো এখানে ধরেন আমার কাছে 3টা পয়েন্ট আছে, বা চারটা স্টুডেন্টের ডেটা আমি কালেক্ট করছি, যাদের যত বেশি পড়াশোনা করেছে তত তাদের মার্কস বাড়িছে। ওকে, যত পড়াশোনা করেছে তত তাদের মার্কস বাড়িছে। তো আমি মনে করতেছি এইখান থেকে আমি অ্যাজিউম করতেছি যে তাদের সম্পর্কটা লিনিয়ার একটা রিলেশনশিপ আছে, এক্স ওয়াই এর উপরে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি? লিনিয়ার ইকুয়েশন মনে আছে, y ইকুয়ালস mx প্লাস c, লাইনের ইকুয়েশন। এগুলো কিন্তু যতগুলো পড়াচ্ছি সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিবেন, যে y ইকুয়ালস mx প্লাস c। তো এখন m m কি আর c কি, এটা কেউ আমাকে বলতে পারবেন? m আর c কি? এনিওয়ান? সিলি জিনিস, তারপরেও বলেন। y ইকুয়ালস mx প্লাস c, এখানে m কি আর c কি? এনিওয়ান বলেন। আচ্ছা, এম হলো যে আপনার ওই যে ঢাল, যে কতটা খাড়া, আর সি হলো কোথায় ইন্টারসেপ্ট করবে। হ্যাঁ, তো ধরেন এক্স আর ওয়াই এর মধ্যে লাইনটা, যেটা লাইনটা রিলেশনশিপটা প্রেজেন্ট করে সেটা হলো এই লাইন, ধরেন এটা একটা লিনিয়ার লাইন ধরেন, এবং এর দেখা গেল যে সাম স্লোপ আছে, মেবি ধরলাম যে এম এর ভ্যালু এইখানে হলো যে মেবি ধরলাম যে 0.5, আর সি এর ভ্যালু ধরলাম যে 1। অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করতেছি এম এর ভ্যালু 0.5, সি এর ভ্যালু 1। এই লাইনটা, দ্যাট মিনস y ইকুয়ালস 0.5 x প্লাস সি, x প্লাস 1, এই ইকুয়েশনটা হলো আমার ডিজায়ার্ড ইকুয়েশন। এই ইকুয়েশনটা হলো আমার ডিজায়ার্ড ইকুয়েশন, কিন্তু এটা আমি ইনিশিয়ালি জানি না, তো এই জন্য আমি যে কোনো একটা লাইন নিয়ে শুরু করতে পারি। মেবি দেখা গেল যে এইখানে আমি m ইকুয়ালস, এটা হলো যে y ইকুয়ালস আপনার 0.1x প্লাস দেখা গেল যে 0.5, এই লাইনটা দিয়ে শুরু করলাম। তো এই যে লাইনটা, এইটাকে অ্যাকচুয়ালি একটা মডেল বলা হচ্ছে। কিসের মডেল? রিলেশনশিপের মডেল। তো মেশিন লার্নিং মডেল বা ডিপ লার্নিং মডেল বলেন, এগুলো কিছুই না, এইগুলো হলো মডেল অফ রিলেশনশিপ বা ডিপেন্ডেন্সি বা কোরিলেশন, যে ওয়াই এক্স এর উপরে কিভাবে ডিপেন্ডেন্ট সেই মডেলটা আমাকে দাও। যেমন দেখা গেল যে আমি বাপের উপর টাকার জন্য ডিপেন্ডেন্ট, মায়ের উপর স্নেহ মমতার জন্য ডিপেন্ডেন্ট, তারপরে দেখা গেল যে আমি দেখা গেলো অফিসের কলিগদের উপরে সহযোগিতার জন্য ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলা যে এক একটা ওয়াই এক একটা এক্স এর উপরে এক একভাবে ডিপেন্ডেন্ট, আর এই ডিপেন্ডেন্সিটা আমরা মডেল করি, তাহলে মডেল অফ রিলেশনশিপ, এইটা হলো আমার এমএল মডেল।
কিন্তু ইনিশিয়ালি আমি এক্সাক্ট রিলেশনশিপটা জানি না, এই জন্য আমি ধরেন একটা আরবিট্রারি বা র্যান্ডম একটা রিলেশনশিপ দিয়ে শুরু করি। মানে এই রিলেশনশিপের যে ভ্যালুগুলো আছে, যেমন ডাব্লিউ, সরি এম আর সি, এই জিনিসগুলো দিয়ে আমরা এই জিনিসগুলোর একটা র্যান্ডম ভ্যালু দিয়ে শুরু করি। যেমন এখানে আমার এক্সপেক্টেড হলো 0.5 আর 1, কিন্তু আমি শুরু করছি 0.1 আর 0.5, এগুলো র্যান্ডমলি সিলেক্ট করি আমরা, বা আমরাও সিলেক্ট করি না, ফ্রেমওয়ার্কগুলো সিলেক্ট করে দেয়। তারপরে কি করি আমরা, এখানে অ্যাকচুয়ালি কি আছে তাহলে, ইনিশিয়াল মডেল, এইটা হলো আমার সেই ইনিশিয়াল মডেল, এখানে এটা দিয়ে শুরু করি। তারপরে তাকে আমরা xi গুলা দেই এক এক করে, আর yi গুলা দেই। দেওয়ার পরে তাহলে এখানে 0.1x এও তো একটা কিছু প্রেডিক্ট করবে। আচ্ছা, প্রেডিকশনটা বলতে কি বোঝায় এটা একটু বুঝি আগে। ধরেন আমার কাছে x আছে, y আছে, এটা হলো আমার প্রেডিকশন, এগুলো হলো ডেটা পয়েন্ট, এটা হলো অ্যাকচুয়াল লাইন, এটা অ্যাকচুয়াল লাইন, অ্যাকচুয়াল রিলেশনশিপ, লাইন বলবো না আমরা, এটা রিলেশনশিপ বলবো। আর এটা হলো যে ইনিশিয়াল গেস্ট রিলেশনশিপ, ইনিশিয়াল গেস্ট রিলেশনশিপ। ওকে, তো আমরা কি করতেছি, আমরা দেখা গেল যে আমার কাছে এই ডেটা পয়েন্টগুলো আছে, এই ডেটা পয়েন্টগুলো আছে, এই ডেটা পয়েন্টগুলো আছে। ইনিশিয়ালি কি করতেছি, এই ডেটা পয়েন্টের এক্স ভ্যালু, এখানে এক্স ভ্যালু, এক্স ভ্যালু, এক্স ভ্যালু। তো আমি ইনিশিয়াল এই রিলেশনশিপটা নিছি, এটা আমার হলো ইনিশিয়াল মডেল। আমি একটা xi বা ধরেন এটা x1, এটা ইনপুট দিলাম, সে কোথায় যে সেট করলো দেখেন এইখানে। দ্যাট মিনস আমার y এর অ্যাকচুয়াল ভ্যালু হওয়ার কথা ছিল এইখানে, যেটা হলো আমার yi, এই যে মডেলকে যেটা দিচ্ছি আমি, মডেলকে যেটা দিচ্ছি এই যে yi, এটা হলো অ্যাকচুয়াল ইনপুট, অ্যাকচুয়াল আউটপুট, এটা আমাদের জানা হিস্টোরিক্যাল ডেটা। যখন আমি এটা দিচ্ছি, তো এই যে ইনিশিয়াল যে রিলেশনশিপ আছে, এ আমাকে একটা ভ্যালু দিচ্ছে যেটাকে আমরা বলি y hat i। ইটস নট অ্যাকুরেট বা সেম বা ইকুয়াল টু yi। দ্যাট মিনস ইনিশিয়ালি যে y hat i আমরা পাচ্ছি এই রিলেশনশিপ থেকে, সেটা কিন্তু yi এর সমান না। তো দ্যাট মিনস আমি এখানে xi দেওয়ার পরে আমি এখানে একটা yi বা y hat i পাবো, অ্যাকচুয়ালি প্রেডিকশন। সেই প্রেডিকশনটা y এর সাথে কেমনে ডিফার করে, এর ডিফারেন্সটা বা কম্পারিজন ভার্সেস, এইটাকে আমি মডেলে দিব। মডেল সামহাউ ওইটার ফিডব্যাক নিয়ে নিজেকে আপডেট করবে। দ্যাট মিনস ধরলাম যে তাকে আমি একবার প্রথম এক্সাম্পলটা দেখানোর পরে, তাহলে আমাদের রিলেশনশিপে কি ছিল, অ্যাকচুয়াল রিলেশনশিপ হয়তো যে 0.5x প্লাস 1, ইনিশিয়াল রিলেশনশিপ আমি কি দিছি 0.1 প্লাস 0.5, এটা দিছি। হ্যাঁ, তো ইনিশিয়ালি সে দেখা গেলো তার এম ছিল 1 আর সি ছিল 0.5। যখন আমি তাকে একটা এক্সাম্পল দেখাইলাম, এটা র্যান্ডমলি সিলেক্ট করছিল, যখন আমি তাকে একটা এক্সাম্পল দেখাইলাম, সে দেখা গেল যে এই জিনিসটাকে 0.2 করে দিল, এই জিনিসটাকে 0.7 করে দিল। এরপরে আরেকটা এক্সাম্পল দেখাইলাম, তারপরে সে দেখলো যে না, আমি এখনো ভুল করতেছি। দ্যাট মিনস ভুল করতেছে কিসের উপরে, ওয়াই হ্যাটের উপরে, প্রেডিকশনে ভুল করতেছে। দ্যাট মিনস এটা হলো আমার ওয়াই হ্যাট। ওকে, ওয়াই হ্যাটকে আমি ওয়াই এর, এটা হলো অ্যাকচুয়াল রিলেশনশিপ, এটা হলো আপনার এস্টিমেটেড রিলেশনশিপ, যেটা আমি মডেল দিয়ে গেস করতেছি। তো এইভাবে এক একটা করে এক্সাম্পল দেখে সে নিজেকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতেছে। 3 গেল, তারপর 0.4 যাবে, এক সময় যে 0.5 যাবে, এটা এক সময় 1 যাবে বা কাছাকাছি যাবে, মেবি 0.9, এটা মেবি 0.99। তখন যে অ্যাকচুয়ালি এই লাইনটা আস্তে আস্তে মুভ করতেছে, এই লাইনটা আস্তে আস্তে মুভ করে এই লাইনের আপনার অ্যালাইন হওয়ার চেষ্টা করতেছে। দেখলে একটা এক্সাম্পল দেখে এতটুকু গেছে, তারপরের এক্সাম্পল দেখে লাইনটা এতটুকু সরছে, দ্যাট মিনস এই লাইনটা সরতেছে, সরে আস্তে আস্তে সে এই জায়গায় যাচ্ছে। তো দ্যাট মিনস এই অ্যাকচুয়াল রিলেশনশিপটা মডেল করার জন্য তাকে অনেক পরিমাণে ডেটা দেখতে হবে। তো এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু দেখেন, যে মেশিন লার্নিং অ্যাকচুয়ালি এটা ইনটুইশনটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ম্যাথ অ্যান্ড কোড খুব ইজি, এখানে কি হচ্ছে এই গ্রাফ দিয়ে বুঝছেন কিনা একটু দেখেন। কোয়েশ্চেন থাকলে আমাকে করেন এই বিষয়ে, আমি আবার পড়াবো, নো প্রবলেম। ভাইয়া তাহলে এটাই কি আমাদের কম্পিউটেশনাল মেথড, রাইট? হ্যাঁ, এইটাই কম্পিউটেশনাল মেথড।
এবং যখন সে এটা করতেছে তখন সে যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের হেল্প নিয়ে হ্যাঁ হ্যাঁ, কস্ট ফাংশনটাকে মিনিমাইজ করতেছে, জি জি এবং কস্ট ফাংশন মিনিমাইজ করার সময় সে এক একটা এম এবং সি এর ভ্যালু পাচ্ছে। জি জি, হ্যাঁ, এইটাই এতটুকু এটাই আন্ডারস্ট্যান্ড। ঘটতেছে, এটাই ঘটতেছে ডিপ লার্নিং এর ক্ষেত্রে হয়তো লার্জ স্কেলে ঘটে। এখন এই এম আর সি এদের একটা আমরা এমনি অ্যালজেব্রাতে বা মনে হয় এটা অ্যালজেব্রা বা সরি জিওমেট্রিতে আমরা এইভাবে জানি, বাট মেশিন লার্নিং এ এমটাকে আমরা ডাব্লু বলি, সিটাকে বি বলি। ডাব্লুটা হলো প্যারামিটার বা ওয়েট, আর বিটা হলো আপনার বায়াস। এগুলা কি আমরা পরে ডিপ লার্নিং এ আরো আলোচনা করব, জাস্ট সিম্পল। এখন মেশিন লার্নিং এর কনসেপ্টটা ঠিক আছে কিনা তাই দেখেন, আমি আরেকবার রিপিট করি তাহলে জিনিসটা হয়তো বোঝা যাবে যে আমরা কি চাচ্ছি আর সেই সেই চাওয়াটা পাওয়ার জন্য কি করতেছে। আমি আরেকবার তাহলে রিপিট করি, তাহলে মনে হয় সবার ক্লিয়ার হবে। আর আস্ক করতে হেজিটেট করবেন না, ঠিক আছে? যে আমার কাছে এরকম কিছু ডেটা আছে, ধরেন খুব সিম্পল কিছু ডেটা আছে। এখন আমি এটা ডেটা দেখে খুবই স্পষ্ট যে এটা একটা লিনিয়ার রিলেশনশিপ, এখানে তো সাম নন লিনিয়ারিটি আছে, ওটা আমাদের মাথা ব্যথা না এখন। তো এগুলো হলো এক্স এর ভ্যালু, অ্যাকচুয়াল এক্স এর ভ্যালু, এগুলো হলো অ্যাকচুয়াল ওয়াই এর ভ্যালু, এগুলোকে আমরা একটা কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করতে পারি। ওকে, তো এইটা হলো আমার এক্সপেক্টেড রিলেশনশিপ। এখন আমি যেহেতু এটা জানি না, আমি এটা জানি না, যখন ডেটা নিয়ে শুরু করছি আমি এটা জানি না, তো আমি কি করি, আমি ইনিশিয়াল একটা রিলেশনশিপ নিই, র্যান্ডমলি সিলেক্ট করি। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, রিলেশনশিপটার নেচার সম্পর্কে আমাকে জানতে হবে, যে রিলেশনশিপটা একটা লাইন না একটা কার্ভ না একটা সার্কেল, এটা আমাকে আগে জানতে হবে। এটা হলো মেশিন লার্নিং এর লিমিটেশন, যে জন্য আমরা পরে ডিপ লার্নিং এ যাবো, এটা নিয়ে আরো কথা বলবো পরে। তো কিন্তু আমাদের এই রিলেশনশিপটার নেচার সম্পর্কে জানতে হবে। আমরা এক্সাক্ট ভ্যালু জানি না, আমরা জানি যে এটা একটা লাইন, লাইনটার কোথা দিয়ে যাবে, এরকম হবে নাকি একটু অল্প খারাপ হবে, তো এটা আমরা জানি না, ওইটা আমাদেরকে বের করতে হবে। তো তাহলে আমি ইনিশিয়ালি একটা রিলেশনশিপ পাইলাম, যে এখানে একটা ধরেন ওয়াই হ্যাট বললাম যে আমি 0.1x প্লাস 0.5 এরকম আছে, এরকম একটা রিলেশনশিপ পাইলাম। সো ওয়াই হ্যাট বলতেছি, এটাকে আমরা ওয়াই হ্যাটই বলবো, আর কি করে দরকার নেই, এটা ওয়াই প্রাইম না, এটা ওয়াই হ্যাট। তো আমি হয়তো ভুল বলে থাকতে পারি প্রিভিয়াসলি, আমি হয়তো প্রাইম ইউজ করতে গেছিলাম, সরি, কিন্তু ওয়াই হ্যাট বলে ফেলাইতে পারি। তো এটাকে ইউজুয়ালি ওয়াই হ্যাট দিয়ে প্রকাশ করা হয়, যেটা অ্যাকচুয়াল সেটা শুধু ওয়াই, আর যেটা প্রেডিক্টেড মানে এস্টিমেটেড এই রিলেশনশিপ থেকে সেটা হলো ওয়াই হ্যাট। তো তাহলে আমরা এখানে হলো যে আপনার অ্যাকচুয়াল ডেটা পয়েন্টগুলো আমরা দেই, ইনপুটগুলা এবং বোথ আউটপুট, ইনপুট এবং তার রিলেটেড আউটপুট। রিলেটেড বলতে ধরেন একটা স্টুডেন্টের মার্কস, সরি, এটা স্টুডেন্টের আপনার স্টাডি আওয়ার আর তার মার্কস। ওকে, এই দুইটা জিনিসই আমরা তাকে দেই এবং ইনিশিয়াল একটা মডেল দেই। ইনিশিয়াল মডেল মানে হলো এই যে ওয়াই হ্যাট ইকুয়ালস, যে ওয়াই হ্যাট ইকুয়ালস 0.1x প্লাস 0.5, এই ইকুয়েশনটা আমার হলো ইনিশিয়াল মডেল, মডেল অফ রিলেশনশিপ। ওকে, তো তারপরে হলো যে আমরা এটা দিয়ে এটার মধ্যে এক্স দিলাম, এক্স মানে আমি এই এক্স আইটা এখানে ঢুকাই দিলাম, দিলে প্রত্যেকটা ডেটা দিচ্ছি, দেওয়ার পরে সে ওয়াই হ্যাট আই একটা প্রেডিক্ট করতেছে, প্রেডিকশন। কারণ এক্স ওয়ান দিলাম, ওয়ানের জন্য ওয়াই ওয়ান সে প্রেডিক্ট করলো, ওয়াই হ্যাট ওয়ান। তারপরে কি করব, যে এটা কতটা অফ যাচ্ছে, সে কতটা ভুল করতেছে, যে অ্যাকচুয়াল ওয়াই আর ওয়াই হ্যাট আই, অ্যাকচুয়াল ওয়াই আই আর ওয়াই হ্যাট আই। ওকে, এই দুইটার মধ্যে কতটা অফ, এটাকে সামও আমরা ফিডব্যাক দিই। ফিডব্যাকটা আজকে না, ওটা কালকে করবো ইনশাআল্লাহ। তো এই ফিডব্যাকটা দেওয়ার পরে সে এই যে একটু আগে যেটা বললাম ওয়েট বা প্যারামিটার, দ্যাট মিনস ডাব্লু আর এই বি, এই দুইটাকে সে সামহাউ আপডেট করে। কোন দিকে আপডেট করে, যাতে সে অ্যাকচুয়াল রিলেশনশিপের দিকে মুভ করতে পারে, র্যান্ডমলি আপডেট করে না। সে একবার এইদিকে গেল, একবার এইদিকে গেল, একবার এইদিকে গেল, এটা করলে কিন্তু হবে না। তাকে একটা ডিরেক্টেড আমাকে আপডেট দিতে হবে, যে ওয়ান ডিরেকশনে যাবে, কোথায় যাবে, ডিরেকশনটা কোথায়, অপটিমাল সলিউশনের দিকে তার ডিরেকশন। এটা হলো আমার অপটিমাল রিলেশনশিপ। অ্যাকচুয়াল আপনি অ্যাবসলিউট বলতে পারেন। অপটিমাল কেন বলতেছি, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাবসলিউট রিলেশনশিপটা পাবো না,
ধরেন এইটা হলো যেমন অ্যাবসলিউট রিলেশনশিপ, আমরা হয়তো এরকম কাছাকাছি দিয়ে যাব, এর থেকে হয়তো যাওয়া পসিবল না প্র্যাকটিক্যালি, এই জন্য এটা অপটিমাল, মানে সব থেকে বেস্ট না বাট বেস্টের কাছাকাছি, এটা হলো অপটিমাল। ওকে, অ্যাবসলিউট না। তাহলে অপটিমাল রিলেশনশিপ, তো তাহলে এই যাওয়ার সময় সে যতবার সে একটা একটা করে নতুন এক্সাম্পল দেখবে, তার প্রেডিকশনটা আরেকটু উন্নত হবে। দ্যাট মিনস কাছাকাছি আসবে, প্রথমে এরা মোটেই ইকুয়াল থাকবে না, তারপরে এরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল মতো আসতে থাকবে আসতে থাকবে, আসার পরে মানে ওয়াই আই আর ওয়াই হ্যাট আই এর ডিফারেন্সটা কমতে থাকবে, এই ডিফারেন্সটা আস্তে আস্তে খুব ছোট হইতে থাকবে, খুব ছোট হইতে থাকবে, হ্যাঁ, এরকম স্মল স্মল ডিফারেন্স হবে। তো হইতে হইতে তাহলে এই লাইনটা মুভ করবে আস্তে আস্তে অ্যাকচুয়াল লাইনের কাছাকাছি, অপটিমাল একটা লাইনে যাবে, অ্যাকচুয়াল লাইনও যাইতে পারে, হাইলি আনলাইকলি, বাট অপটিমাল একটা লাইনে যাবে। তখন অ্যাকচুয়ালি আমরা ওইটাকে বলবো, যখন আমরা এরকম ধরেন পেয়ে গেলাম, মেবি আপডেট করতে করতে পাইলাম ধরুন 0.49 এক্স প্লাস 0.99, এটা কিন্তু কাছাকাছি 0.5 আর 1 এর কাছাকাছি। তো এইটাকে বলবো আমরা সেই ট্রেইনড মডেল। কিসের মডেল? মডেল অফ রিলেশনশিপ, কার মধ্যে? এক্স আর ওয়াই রিলেশনশিপ। দ্যাট মিনস তখন আমরা রিলায়েবলি বলতে পারবো যে আমি এর মধ্যে যদি এক্স এর একটা ভ্যালু দিই, দেখা গেল যে এক্স জে বা এরকম কিছু একটা ভ্যালু দিলাম, তাহলে আমি যে ওয়াই হ্যাট যেটা পাবো এইটা প্রায় অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি হবে, কারণ আমি যে স্যাম্পল ডেটাগুলো দেখছি তাদের ক্ষেত্রে এই রিলেশনশিপটা কাজ করছে। দ্যাট মিনস এক্স দিলে ও যে ওয়াই হ্যাটটা পাইছি ওইটা প্রায় ওয়াই আই এর সমান, ওয়াই এর সমান, ওয়াই হ্যাটটা ওয়াই এর সমান। তাহলে এখন যদি নতুন একটা আনসিন ওয়াই দেই, যেটা ট্রেনিং ডেটাগুলোর মধ্যে নেই, এই যে ট্রেনিং ডেটা আমরা নিই ট্রেনিং ডেটার মধ্যে নাই, বাট আমরা নতুন একটা ডেটা নিলাম আনসিন ডেটা, সেক্ষেত্রেও এটা কাজ করতে পারে। আমরা একটা সার্টেন কনফিডেন্সে বলতে পারি যে মেবি 99% কনফিডেন্সে আমি বলতেছি যে সে মার্কস, সে দেখা গেল যে মার্কস পাইছে, মেবি মার্কস হবে নাই। এটা হলো আমাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং এন্টায়ার প্রসেস হাই লেভেলে আমরা যেটা করতে চাই। কিন্তু এখানে একটা ক্যাভিয়েট হলো মেশিন লার্নিং এর ক্ষেত্রে, যে আমাদের রিলেশনশিপটার নেচার সম্পর্কে জানতে হবে। একটারও রিলেশনশিপ আমরা ডেভেলপ করব, ট্রেন করব, বাট আগে থেকে তার নেচার, যে রিলেশনশিপটা লাইন হবে না কার্ভ হবে না সার্কুলার, যে কোনো তার শেপটা বা নেচার সম্পর্কে আমাদের জানা লাগবে। এটা হলো মেশিন লার্নিং এর একটা লিমিটেশন। এখন বুঝছেন কিনা বা কোশ্চেন থাকলে বলেন, আপনার দরকার না বুঝলে আমি দরকার বুঝবো, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এগুলা মনে হয় না আপনি অন্য অনলাইন ট্রেন থেকে আমার এগুলো পাবেন আর কি। হ্যাঁ, এনিওয়ান? আচ্ছা বুঝছেন সবাই? রেসপন্স করেন যে বুঝছি বুঝি নাই, রেসপন্স করেন। কৌশিক ভাই, আজিম ভাই, আপনারা বুঝছেন? ভাই আন্ডারস্টুড। হ্যাঁ, রঞ্জু ভাই বুঝছেন? কৌশিক ভাই বুঝছেন? আপনার ভয়েস আসতেছে না। আচ্ছা আজিম ভাই বুঝছেন জিনিসগুলো? বেশি ডিফিকাল্ট লাগতেছে? না ঠিক আছে, ওই বুঝতে পারছি কিছু, একটু আর একটু গোলাই গেছে আর কি। আচ্ছা আবার দেখে নিন। হ্যাঁ, এখন ওই যে ব্যাস ফিডিং লাইন রিগ্রেশনের, জি বুঝি নাই। আর যে এতক্ষণ যেটা দেখলাম সেটা কি মেশিন লার্নিং এর যে সেই রিগ্রেশন মডেলের যে ব্যাস ফিডিং লাইন লিনিয়ার রিগ্রেশন? লিনিয়ার রিগ্রেশন, বাট ওইটা এখনই দেখার দরকার নেই, আপনি জাস্ট কনসেপ্টটা বুঝেন কিনা দেখেন। হ্যাঁ, আগে যাওয়ার দরকার নেই। যেমন মেশিন জি, লার্নিং মানে জিনিসটা করতেছে কি, এটা একটু অন্য পার্সপেক্টিভ রিকল। থেকে আমরা দেখতেছি। ওকে, জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে, যদি বুঝে থাকেন, আজকে আমার অ্যাকচুয়ালি কন্টেন্ট আর নাই। আমরা এরপরে হলো যে একটা হ্যান্ডস অন ইয়ে দেখবো, লিনিয়ার রিগ্রেশনের একটা ডেমো দেখবো, ডেমো দেখে ওইখান থেকে ডিপ লার্নিং এর আর কি আমরা চলে যাব। তারা আমার এর মধ্যে কিছু নাই। আর এর মধ্যে যদি এখন নেক্সট উইকে, মেবি নেক্সট উইকে আমরা ডিপ লার্নিং ধরতে পারি। তো এই অনেক আছে, যদি মেশিন লার্নিং এর কারোর প্রবলেম থাকে এগুলো একটু দেখে নিয়ে কোডিং টোডিং নিয়ে। হ্যাঁ, আর এমনি কারোর কোয়েশ্চেন আছে তাহলে আজকে ডিসকাস করবো না। আমরা হচ্ছে ভাইয়া, আমরা কি তাহলে সরাসরি এই ডিপ লার্নিং এ শুরু করবো আগামী উইক থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট মেশিন লার্নিংটা কেন দিচ্ছি এটা দেওয়ার হলো যে একটা রিভিউ হলো, আর ডিপ লার্নিং অ্যাকচুয়ালি প্রয়োজন কেন, কোথা থেকে আর কি এটা ই হলো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই বুঝে না। মোস্ট অফ দ্য পিপল আমরা জাস্ট ডিপ লার্নিং করি মেশিন লার্নিং এর অল্টারনেটিভ হিসেবে। অ্যাকচুয়ালি ডিপ লার্নিং মেশিন লার্নিং এর অল্টারনেটিভ না, ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর প্রোগ্রেশন। একটা জিনিস বলে ন্যাচারাল প্রোগ্রেশন, যে এর পরে কি। মেশিন লার্নিং একটা লিমিটেশন আছে,
যেমন ধরেন স্ট্যাটিস্টিক্সের লিমিটেশন আছে, মেশিন লার্নিং করলাম। মেশিন লার্নিং এর লিমিটেশন আছে, এই জন্য ডিপ লার্নিং করি। ডিপ লার্নিং এর লিমিটেশন আছে, এই জন্য জেনারেটিভ এআই করি। এইভাবে গেলে জিনিসগুলো বুঝতে সুবিধা হয় যে কোন জি প্রবলেমে কোথায় আমি অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন কৌশিক ভাই? মাইক্রোফোন শোনা যায় না, ট্রাই করবেন। না ভাই। হ্যাঁ, বোঝা গেছে? জি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আর এর মধ্যে যদি লিমিটেশনস মানে বুঝতে প্রবলেম থাকে এমএল টেমএল, তাহলে এর মধ্যে এই সপ্তাহখানে একটু দেখে নিন। আশা করা যায় ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা মেশিন ডিপ লার্নিং দিয়ে শুরু করব। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের জানেন রঞ্জু ভাই জানে বা অন্যরা যারা আছেন ওনারা জানে যে আমি কেমনে পড়াই। থিওরি হেভি খুব, থিওরি বলতে ইনটুইশন হেভি, কোনো ম্যাথমেটিক্স মুখস্থ করার কিছু নাই, কিন্তু জিনিসগুলো বুঝবো, তারপরে কোড করব, আর তারপরে অ্যাসাইনমেন্ট করব। ওকে, জিনিসগুলো বোঝা খুবই দরকার, কারণ মোস্ট অফ আস আমরা হলো জবের জন্য করি বা ক্যারিয়ার সুইচ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি যখন ইন্টারভিউ করে যাবেন মেশিন লার্নিংয়ে, আপনাকে সবসময় অধিকাংশ সময় থিওরিটিক্যাল কোশ্চেন করা হবে, কারণ এর কোডিং খুব ইজি, কোডিং খুব অল্প, আগেও বলছি। ওইটা দিয়ে আপনাকে যাচাই করা ডিফিকাল্ট। এই জন্য আপনি কোর কনসেপ্টগুলো বুঝেন কিনা এগুলোর ডিসকাশন বেশি হবে। অবশ্যই কোডিং এর চ্যালেঞ্জ বা এগুলো থাকতে পারে, বাট যেটা আমি দেখছি সেটা, আর অন্যদের কাছেও যেটা শুনছি, যে আপনাকে থিওরিটিক্যালি সাউন্ড হইতে হবে মেশিন লার্নিং, যে জিনিসগুলো ইন্টারনালি কেমনে কাজ করে আপনি এটা বুঝেন কিনা, এটা আপনার ফেস করতে হবে। তো সেই জন্য আমি এই জিনিসগুলো জোর দিই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আজকে তাহলে ডিসকাশন করলাম না। আর এই দুইটা ক্লাস হলো ওপেন থাকতেছে, কারণ কাল পর্যন্ত এনরোলমেন্ট আছে। নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা প্রাইভেটলি ক্লাস হেল্প করবো, ভিডিও করবো, আলাদা গ্রুপ করে দেবো। আর যারা যারা জয়েন করতে চান এনরোল করে নিন, তাহলে আমি আলাদা গ্রুপ খুলে দিব, ক্লাসরুম খুলে দেবো। ঠিক আছে, ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।